আজকে আমরা ক্লাস 10-এর আলো অধ্যায়ের দ্বিতীয় পর্বে রয়েছি। প্রথমেই শুরু করব আলোর প্রতিসরণ দিয়ে। তোমরা প্রতিফলন সম্পর্কে জানো, এবার আমরা জানবো হচ্ছে প্রতিসরণ। আলোর প্রতিসরণ মানে হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোর গতিপথের পরিবর্তন হয়। এখানে একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। ওপরেরটা হচ্ছে বায়ু মাধ্যম, নিচেরটা হচ্ছে জলমাধ্যম। যখন আলো বায়ু থেকে জলের প্রবেশ করবে তখন আলোর যাওয়ার কথা এই পথে, কিন্তু আলোর গতিপথের পরিবর্তন হয়। এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে বায়ু হচ্ছে লঘু মাধ্যম, জল হচ্ছে ঘন মাধ্যম। আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোর গতিপথের পরিবর্তন হয় এবং আলো অভিলম্বের দিকে সরে আসে। এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তলে আপাতন বিন্দুতে অভিলম্ব। এন হচ্ছে অভিলম্ব, আর এক্স ওয়াই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। এটা বায়ু মাধ্যম, এটা জল মাধ্যমের সংযোগ স্থল। এইবার যদি উল্টো ঘটনাটা ঘটে, যদি আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, ওপরেরটা ঘন মাধ্যম কেন, কাচ, নিচেরটা লঘু মাধ্যম হচ্ছে জল। এবার কি হবে, এই বিন্দুতে আলো আলো আপতিত হলে তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে চলে যাবে। এটা হচ্ছে যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে। এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। দেখো, এই ক্ষেত্রে আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মান বেশি, আর আগেরটাতে ছিল আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মান ছোট। এইবার আমরা প্রতিসরণের সূত্রগুলো শিখব। প্রতিসরণের দুটো সূত্র, একটা হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র, একটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। কি কি আপতিত রশ্মি? ছবিটিতে দেখো, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এটা দুই মাধ্যমের বিভেদ তল। এই যে এক্স ওয়াই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, এ অঙ্কিত অভিলম্ব হচ্ছে এম এন। সব কিছুই একই সমতলে, যেমন এই কাগজের পৃষ্ঠার তলটা হচ্ছে সমতল, এই সব কিছু যেহেতু একই সমতলে আছে, সুতরাং এটাই হচ্ছে সূত্র। এবার দ্বিতীয় সূত্রে আসবো আমরা। দ্বিতীয় সূত্র কি? দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। কেমন দেখো, ধরো এই ওপরেটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, নিচে হচ্ছে 2 নম্বর মাধ্যম। এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। এবি একটি আলোক রশ্মি এ বিন্দু থেকে আলোক রশ্মি ও বিন্দুতে এসে পড়লো। এইবার দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোটি অভিলম্বের দিকে বেঁকে যাবে। এটা হচ্ছে আপাতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। এইবার আপাতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এই যে সাইন আই বাই সাইন আর সমান সমান 1 মিউ 2। এইখানে কিন্তু এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে মিউ, এই চিহ্নটার নাম হচ্ছে মিউ, দেখে রাখো। এটা হচ্ছে, এই মিউকেই বলা হয় মাধ্যমের প্রতিসারাঙ্ক। 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসারাঙ্ক এই মিউ। এবার আসবো আমরা কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণ। দেখো, এটা একটা কাচের স্ল্যাব বা কাচের টুকরো যদি আমরা ধরে নিতে পারি।
তাহলে এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি এসে কোথায় পড়লো? বি বিন্দুতে পড়লো। তো কাচের বাইরে এটা বায়ু মাধ্যম, নিশ্চয়ই বায়ু মাধ্যম থেকে একটা আলোক রশ্মি এসে কোথায় পড়বে? কাচ মাধ্যম। যেহেতু বায়ু থেকে কাচ ঘন, সেহেতু প্রতিসৃত হবার পর আলোক রশ্মিটি কি অভিলম্বের দিকে সরে আসবে, মানে বেঁকে যাবে। এইবার এই ক্ষেত্রে এটা আপাতন কোণ I1, এটা প্রতিসরণ কোণ R1। দ্বিতীয় ক্ষেত্রে এবার হচ্ছে এই যে এখান থেকে আলোক রশ্মি বি বিন্দু থেকে আলোক রশ্মি এসে কোথায় পড়বে? সি বিন্দুতে। এইবার সি বিন্দু থেকে আলোক রশ্মি আবার কোথায় প্রবেশ করবে? বায়ু মাধ্যমে কিন্তু আবার প্রবেশ করবে। এই ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটবে। এবার ছিল কাচে, যাবে বায়ুতে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। সেক্ষেত্রে আলোক রশ্মি কিন্তু অভিলম্ব থেকে দূরে চলে যাবে। এই ক্ষেত্রে দেখা যায় কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখা যায় এই যে I1 প্রবেশ করার সময় I1 এবং বেরিয়ে যাবার সময় যে I2, এই দুটো কোণ সবসময় সমান হয়। কিন্তু শর্ত হচ্ছে এই যে কাচের স্ল্যাব, সেই কাচের স্ল্যাবটা কিন্তু সমান্তরাল হতে হবে। এই এই যে সমীকরণটা, এটা কিন্তু মনে রাখবে, সমান্তরাল কাচের স্ল্যাবে I1 সমান সমান I2 হয়। এবার আসবো আমরা প্রিজমে আলোর প্রতিসরণ। প্রিজম কি? প্রিজম হচ্ছে একটি স্বচ্ছ মাধ্যম যার একটি বিশেষ গঠন থাকে। প্রিজম হচ্ছে কাচের টুকরোই হোক, কাচের টুকরোরই একটি বিশেষ তার গঠন থাকে। এই হচ্ছে একটা প্রিজমের আকৃতি। এই হচ্ছে একটি প্রিজম। নাম দিয়ে দিই আমরা পি কিউ আর, পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ একটা নাম দিয়ে দিলাম প্রিজমের। ঠিক আছে, এটা একটা প্রিজমের গঠন। এটা কিন্তু ত্রিভুজ নয়। ত্রিভুজ বললে কিন্তু তোমরা ভুল করবে। প্রিজমের গঠনটা কেমন হয় আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়াল প্রিজমের গঠন। অর্থাৎ আমরা যদি দেখি অনেকের বাড়িতে টিনের ঘরের যে চাল থাকে, সেই চালটাকে যদি আমরা শুধুমাত্র কল্পনা করি, সেটাই কিন্তু এরকম একটা প্রিজমের গঠন। এবার প্রিজমে আমরা প্রতিসরণটা কীভাবে হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমে কি, পি বিন্দু থেকে একটি আলোক রশ্মি এসে কিউ বিন্দুতে আপতিত হলো। তাহলে প্রথমে ছিল কোথায়? বায়ু মাধ্যমে, এটা আপতন কোণ। এবার কিউ বিন্দুতে আপতিত হওয়ার পর এই যে ডটেড লাইনটা, সেটা হচ্ছে অভিলম্ব। তাহলে নিশ্চয়ই এই আপতিত হবার পর প্রতিসৃত রশ্মিটি অভিলম্বের দিকে বেঁকে যাবে। এইবার এই রশ্মিটি প্রতিসৃত হবার পর এই প্রিজমের ভেতর কোন বিন্দুতে আপতিত হবে? আর বিন্দুতে। আর বিন্দু থেকে এই বিন্দুতে আবার অঙ্কিত অভিলম্ব এই ডটেড লাইন। এবার আর বিন্দু থেকে বেরিয়ে যাওয়ার সময় কিন্তু এই প্রতিসৃত কোণটা কিন্তু, প্রতিসরণ কোণটা কিন্তু বড় হয়ে যাবে, সেটা হচ্ছে I2। তাহলে দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রিজমে যদি আলো প্রতিসরণ হয়, আলোক রশ্মিটা কিন্তু ক্রমশ এই প্রিজমের ভূমির দিকে বেঁকে যাচ্ছে। দেখো, প্রথমে এইদিকে যাচ্ছে, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, ক্রমশ ভূমির দিকে বেঁকে যাচ্ছে। তাহলে আলোক রশ্মিটির প্রথমে যাওয়ার কথা প্রিজমটা যদি না থাকতো, তাহলে কোন দিকে যেত? এই পথ বরাবর যেত, এই পি বিন্দু থেকে এই পথ বরাবর যেত। কিন্তু শেষ পর্যন্ত গেল কোন দিকে? এই দিকে গেল। তাহলে এটাকে যদি পেছন দিকে বর্ধিত করি, তাহলে দেখো, যাওয়ার কথা ছিল এই পথে, শেষ পর্যন্ত গেল কোন পথে? এই পথে গেল। তাহলে এই যে কোণটা, এইটাই হচ্ছে চ্যুতিকোণ। চ্যুতিকোণ মানে কি? যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে যে পথে গেল, সেই দুই পথের মাঝখানের যে কোণ, সেটাই হচ্ছে চ্যুতিকোণ। এই চ্যুতিকোণের সম্পর্কটা হচ্ছে
প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের মান কত হবে? I1 প্লাস I2 মাইনাস এ। I1 হচ্ছে এই কোণটা, I2 হচ্ছে বেরিয়ে যাওয়ার সময় এই কোণ। I1 প্লাস I2 মাইনাস এ। এ হচ্ছে প্রিজমের এই কোণটা, প্রিজমের যে গঠন সেই গঠনের এই কোণের মানটাকেই বলা হচ্ছে প্রতিসারক কোণ প্রিজমের। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা কিন্তু মনে রাখবে, এই সম্পর্ক দিয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। এইবার আসবো আমরা লেন্স। লেন্স কাকে বলে? দুটি গোলীয় তল বা একটি গোলীয় তল বা একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হচ্ছে লেন্স। লেন্স সাধারণভাবে অনেক প্রকার থাকে, আমরা প্রধানত দুই প্রকার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে উত্তল লেন্স, আর একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সের আরেকটি নাম হচ্ছে অভিসারী লেন্স বা ইংরেজিতে বলে কনভেক্স লেন্স। দেখো এই যে চিত্র L1 L2 কিন্তু একটি উত্তল লেন্সের গঠন। এইবার উত্তল লেন্সটির যদি আমরা কমপ্লিটলি একটা পূর্ণ ছবি অঙ্কন করি তাহলে দেখা যাবে এই যে দেখো এটা কিন্তু একটা গোলকের অংশ, এই রেখাটি একটি গোলকের অংশ, এই রেখাটাও একটি গোলকের অংশ। বাঁদিকের চিত্রেতে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো L1 L2 একটি কি লেন্স, এই যে রেখাটি এটা কিন্তু একটা গোলকের অংশ, এই গোলকের অংশ, এবং বাঁদিকের এই প্রান্তটি এই গোলকের অংশ, অর্থাৎ দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ। লাইনটা বুঝতে পারলে? দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ। এইবার এই গোলকের কেন্দ্রবিন্দু C1, এই গোলকের কেন্দ্রবিন্দু হচ্ছে C2। এইভাবে কিন্তু লেন্স তৈরি হয়। এটাই কিন্তু বক্রতা কেন্দ্র। এই যে C1 C2 হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার আসবো আমরা অবতল লেন্স। এখানে কিন্তু L1 L2 একটি অবতল লেন্স। উত্তল লেন্সের কি ছিল? দুই প্রান্ত কিন্তু গঠন আলাদা, এবং অবতল লেন্সের দুই প্রান্তের গঠন আলাদা। দেখো এটা অবতল লেন্সকে আবার কি নামে ডাকা হয়? অপসারী লেন্স বা কনকেভ লেন্স। দেখো এই ক্ষেত্রে গঠনটা কেমন হয় চিত্রে দেখো L1 L2 একটি অবতল লেন্স। এই যে দেখো এই অংশটা কিন্তু এই গোলকের অংশ, এবং এই অংশটা কিন্তু এই গোলকের অংশ। এই গোলকের বক্রতা কিন্তু C1, এটা হচ্ছে C2। এইভাবে কিন্তু অবতল লেন্স গঠিত হয়। এইবার আমরা একটা মজার ব্যাপার দেখাবো যে লেন্সের অভিসারী ক্রিয়া কেমন। লেন্সে মনে করো একটা উত্তল লেন্স নিলাম আমি, L1 L2 একটা উত্তল লেন্স নিলাম। এই উত্তল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হয় তাহলে কি করবে? লেন্স থেকে প্রতিসৃত হবার পর এই আলোক রশ্মিগুলো ছিল সমান্তরাল, কিন্তু লেন্সে প্রতিসৃত হওয়ার পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এটাকেই বলে ফোকাস, লেন্সের ফোকাস বিন্দু। এটাই হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু। বুঝতে পারলে? তাহলে উত্তল লেন্সে কি হয়? যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সে এসে পড়ে তাহলে আলোকরশ্মিগুচ্ছ প্রতিসৃত হবার পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এটাকে নাম দিলাম এফ, ফোকাস বিন্দু। এটাই হচ্ছে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বা ফোকাস। এইবার এই কাজটি কেন হয়, এই যে উত্তল লেন্সে এই রশ্মিগুলো কেন এইদিকে বেঁকে যায় সেটা আমি তোমাদেরকে বর্ণনা করব, তাহলে তোমাদের আরও ব্যাপারটি সুবিধা হয়ে যাবে বুঝতে। দেখো এই উত্তল লেন্সটিকে আমি ছোট ছোট ভাগে ভাগ করলাম। দেখো এটা হচ্ছে প্রধান অক্ষ। এবার দেখো ছোট ছোট ভাগে দেখো ছোট ছোট কিন্তু প্রিজম তৈরি হলো। ভাগ করলে কি তৈরি হলো? এই একটা প্রিজম, এই একটা প্রিজম, এই একটা প্রিজম, উপরেও কিন্তু তিনটি প্রিজম তৈরি হলো।
অর্থাৎ প্রিজমকে লেন্সকে ভাগ করলে কিন্তু ছোট ছোট প্রিজমের টুকরো হিসেবে কল্পনা করতে পারি। এইবার এই আলোক রশ্মিটি প্রিজমে আপতিত হলো। আমরা কি জেনেছি যে প্রিজমে আলো প্রতিসৃত হলে রশ্মিটি কোন দিকে বেঁকে যায়? প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। তাহলে ভূমি কোন দিকে? নিচের দিকে। তাহলে তাই রশ্মিটি কোন দিকে বেঁকে গেল? নিচের দিকে। এই ক্ষেত্রেও তাই, প্রিজমে আলোটি প্রতিসৃত হলো, প্রিজম আলোটা কোন দিকে যাবে? বেঁকে যাবে প্রিজমের ভূমির দিকে। এটাও তাই, প্রিজমের ভূমির দিকে বেঁকে গিয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এইভাবে কিন্তু নিচের দিকে দেখো, এই আলোক রশ্মি প্রতিসৃত হলো প্রিজমে, প্রিজমের ভূমি কোনটা? এটা হচ্ছে প্রিজমের ভূমি। তাহলে এটা কিন্তু আলো এই দিকে ভূমির দিকে বেঁকে গেল। এই ক্ষেত্রেও তাই, প্রতিসৃত হওয়ার পর এইটা ভূমি, এই রেখাটা ভূমি, তাহলে এই দিকে ভূমির দিকে বেঁকে গেল। এই জন্য কিন্তু উত্তল লেন্সে আলোক রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। ঠিক এমন এই যে দেখো, আমি ওই যে কেন ভূমির দিকে বেঁকে যায়, এই যে দেখো এই একটা প্রিজম, আলোক রশ্মি এসে পড়লো, এটা কিন্তু ক্রমশ ভূমির দিকে বেঁকে যাবে। বুঝতে পারলে? আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা কিন্তু ভালোভাবে পড়বে এবং আমাকে জানাবে কোথাও অসুবিধা হলে।